তোমরা টপিকস দেখতে পাচ্ছ যে ক্লাস 10 এর গ্যাসের আচরণ চ্যাপ্টার বিহেভিয়ার অফ গ্যাসেস। তো এই চ্যাপ্টারে আমরা যা কিছু পড়বো সবই গ্যাসীয় পদার্থ রিলেটেড আমরা পড়বো। তো প্রথমেই আমি বলবো যে গ্যাস হচ্ছে পদার্থের একটা অবস্থা, যে এই গ্যাসীয় অবস্থা কাকে বলে, যে গ্যাস মানে গ্যাস কাকে বলবো না। গ্যাসীয় পদার্থের ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি বলবো না, এক্ষেত্রে অণুগুলোর অন্তরাণবিক আকর্ষণ বল এতটাই নগণ্য হয়ে থাকে যে তাদের মধ্যে দূরত্ব অনেকটাই বেশি হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে এই অবস্থায় অণুগুলো কি হয়ে থাকে, প্রবাহীশীল হয়ে থাকে, প্রবাহী হয়ে থাকে। তো এই রকম পদার্থের এই অবস্থাকে আমরা কি বলবো না, গ্যাসীয় অবস্থা। তো এই অবস্থাতে গ্যাসীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য হয়ে থাকে সেটা আগে তো জানা দরকার। তো গ্যাসকে তো আমরা চোখে তো দেখতেই পাই না, তো গ্যাসের যে বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যগুলো কি, প্রথমত তার গতিবেগকে আমরা লক্ষ্য করব। তার গতিবেগ আমরা কি লক্ষ্য করব, তার গতি না। গ্যাসীয় পদার্থের অণুগুলি ইতস্ততভাবে এলোমেলোভাবে চারিদিকে ভিন্ন ভিন্ন গতিতে কি হয়, গতিশীল অবস্থায় থাকে। সেকেন্ড আমরা কি দেখব, তার ব্যাপন ধর্ম আমরা দেখব। তার ব্যাপন ধর্মে আমরা কি দেখব না, গ্যাসীয় পদার্থের অণুগুলি যে এক স্থান থেকে আরেক স্থানে গতিশীল হয়, এই গতিশীলতাটা কেমন ভাবে হয়, যে বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের অংশের দিকে অণুগুলো কি হয়, ধাবিত হয়ে থাকে। বেশি ঘনত্ব, যেখানটায় বেশি ঘনত্ব আছে সেখান থেকে কম ঘনত্বে। এক্সাম্পল স্বরূপ আমি যদি নিই যে গ্যাসের অণুগুলির ব্যাপন ধর্ম রয়েছে, তার এক্সাম্পল আমি যদি নিতে চাই তাহলে কি নেব, যে ঘরের মধ্যে তুমি একটা ধূপকাঠি জ্বালাও, তাহলে ওই ধূপের গন্ধটা দেখবে ঘরের কোনায় কোনায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে কেন ছড়িয়ে পড়েছে, যে ওই জায়গাটায় ধূপের গন্ধের ডেন্সিটিটা বেশি হয়ে গেছে। তো বেশি হয়ে যাওয়ার ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়েছে, ছড়িয়ে পড়েছে। কম ঘনত্ব, যেখানটায় গন্ধের ঘনত্বটা, ওই ধূপের গন্ধের ঘনত্বটা একদমই কম, সেখানে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাহলে বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের অংশের দিকে ছড়িয়ে পড়া, এটাও গ্যাসের একটা আচরণগত বৈশিষ্ট্য। তো দুটো বৈশিষ্ট্য দেখলাম। 3 নম্বর বৈশিষ্ট্য দেখবো কি না, গ্যাসের ঘনত্ব আছে কি, ডেফিনেটলি আছে। তো গ্যাসের ঘনত্ব রয়েছে, তারও একটা বৈশিষ্ট্য আমরা পেলাম। আর কি ধর্ম রয়েছে, ঘনত্ব দেখলাম, গ্যাসের ঘনত্ব খুবই কম হয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা ভালো করে খেয়াল রাখবে, গ্যাসের ঘনত্ব খুবই কম। তৃতীয় ধর্ম আমরা দেখলাম। চতুর্থ ধর্ম আমরা কি দেখব, যে প্রসারণশীলতা এবং সংকোচনশীলতা। সংকোচনশীলতা ও প্রসারণশীলতা, প্রসারণশীলতা এই ধর্ম গ্যাসের রয়েছে, যে সংকোচনশীলতা এবং প্রসারণশীলতা এই ধর্ম রয়েছে। চতুর্থ পয়েন্ট দেখলাম। পঞ্চম পয়েন্ট আমরা কি দেখব, এর আকার ও আয়তন রয়েছে। আকার ও আয়তন রয়েছে, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এবং আয়তনও ধারণ করে। নেক্সট পয়েন্ট আমরা দেখব যে গ্যাসের চাপ রয়েছে। 6 নম্বর পয়েন্ট কি দেখব, গ্যাসের চাপ রয়েছে। তো চাপ রয়েছে, এর আমরা একটা এক্সাক্ট একটা উদাহরণ দেখতে পারি যে চাপ রয়েছে কিভাবে, যে তোমরা কোনো একটা মানে কোনো একটা পাত্র নাও, ওই এমন পাত্র নেবে যার পাত্রটার চারিপাশ কি হয় থাকে, একটু নমনীয় হয়ে থাকে। বা তোমরা এক থামস আপের বোতল নাও, এবারে ভেতর থেকে তোমরা কি করবে, সমস্ত বায়ু মুখ দিয়ে টেনে বার করে নাও। তো বার করে নেওয়ার পর দেখবে থামস আপের বোতলটা কি হয়েছে, এরকম করে দুমড়ে মুচড়ে গেছে। তো এটার কারণ হচ্ছে কি, যে বাহ্যিক যে গ্যাস রয়েছে, ওই গ্যাস কি করছে, ওই শূন্যস্থান দখলের জন্য বাহ্যিকভাবে বল প্রদান করছে, বাহ্যিকভাবে বল প্রদান করছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলে থাকি, চাপ বলে থাকি। তাহলে অর্থাৎ গ্যাসের চাপ রয়েছে। এবারে উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয়, তো গ্যাসের উষ্ণতার ধর্মটাও রয়েছে, যে উষ্ণতা যদি আমি বৃদ্ধি করে থাকি তাহলে ওই গ্যাসীয় পদার্থের আয়তন কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তো এমন একটা উদাহরণ যদি আমরা নিই, কেমন করে নেব, ধরো সাপোজ একটা বিকার নিলাম, ওই বিকারে কিছু পরিমাণ জল নিলাম। জল নেওয়ার পর ওই বিকারের ওপর কি করব, একটা পাত্র নেব, সেই পাত্রের উপর একটা রবারের একটা ব্লাডার লাগিয়ে দেবো, দিয়ে ভালো করে টাইট করে দেবো। এরপরে বিকারের নিচে কি করলাম, তাপ প্রদান করলাম। তো তাপ প্রদান করলে তাপ প্রদানের সাথে সাথে কি হবে, জল উত্তপ্ত হবে, এবং ওই জল উত্তপ্ত হওয়ার পর ওই যে ছোট্ট যে একটা পাত্রের উপরে যে ব্লাডার চাপিয়েছিলাম, ওই ব্লাডারের মধ্যে কি ছিল, গ্যাস ছিল, যেহেতু ফাঁকা অবস্থায় রয়েছে। এবারে ওই গ্যাস কি হবে, ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পাবে, ব্লাডারটা আয়তনে বৃদ্ধি পাচ্ছে, তুমি এটা দেখতে পাবে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে তাপ প্রয়োগের ফলে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে
গ্যাসের আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে এইগুলো সবই ছিল কি না গ্যাসের আচরণগত বৈশিষ্ট্য। এর পরের কথা আমি বলবো যে এই গ্যাস চারটে ভৌত রাশির উপর নির্ভর করে থাকে। তো কি কি ভৌত রাশির উপর নির্ভর করে থাকে গ্যাস? প্রথমত আমি বলবো যে গ্যাস চাপের উপর নির্ভর করে, মানবে এটা। গ্যাস আয়তনের উপরে নির্ভর করে, এটাও মানবে। গ্যাস উষ্ণতার উপরে নির্ভর করে, তুমি এটাও মানবে। চতুর্থ পয়েন্টটা কিসের উপরে নির্ভর করে তুমি বলো, যে গ্যাস চতুর্থ পয়েন্টটা কিসের উপরে নির্ভর করে? এক, ভর। আমি তো বলেই ফেললাম, তাহলে চতুর্থ পয়েন্ট হচ্ছে কি ভর। তাহলে ভরের উপরে নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে, আর উষ্ণতার উপরে নির্ভর করে। এই চারটে চলরাশির উপরে নির্ভর করে গ্যাসের সকল ধর্ম। তাহলে প্রথমে আমি বলবো এই চারটে পয়েন্টের মধ্যে আয়তন তুমি বুঝতেই পারছো, উষ্ণতা, তাপ প্রয়োগের ফলে উষ্ণতা বৃদ্ধি পায় সেটা বুঝতে পারছো, গ্যাসের একটা নিজস্ব ভর রয়েছে সেটাও বুঝতে পারছো, যে আয়তন যখন আছে গ্যাসের নির্দিষ্ট ভর থাকবে। চাপ জিনিসটা হচ্ছে কি না, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা কি বলবো? চাপ। একক ক্ষেত্রফলের উপর। তো চাপের একক কি দাঁড়ায়? যদি সিজিএস এ খুঁজি চাপের একক কি দাঁড়াবে না, চাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার, এটা দাঁড়াবে। আর এসআই পদ্ধতিতে যদি চাপের একক খুঁজি তাহলে কি দাঁড়াবে? নিউটন পার মিটার স্কোয়ার। একে আমরা কি বলে থাকি? বা দিয়ে লিখে রাখো পাস্কেল। একে আমরা অন্যভাবে আরেকটা একক দিই পাস্কেল। তো বিজ্ঞানী পাস্কেলের নাম অনুসারে এই এককটা চাপের একক হয়েছে। তো এছাড়া আরো অনেক একক রয়েছে, এটিএম রয়েছে, বার রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। এরপরে আরেকটা পয়েন্ট বলে রাখি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? পরীক্ষায় এটা আসতেই পারে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর মান কত? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এর মান কত? তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এক প্রমাণ থেকে আমরা বুঝতে পারছি একটা নির্দিষ্ট কোনো একটা ধারণা রয়েছে। একটা নির্দিষ্ট ধারণা কি রয়েছে এই প্রমাণটার মধ্যে? না তোমাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে ফার্স্ট, 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে, 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে সেকেন্ড হলো, আর কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 45 ডিগ্রি অক্ষাংশ, আর সমুদ্র পৃষ্ঠ হতে হবে, সমুদ্র পৃষ্ঠ। তাহলে এই তিনটে শর্ত সাপেক্ষটাই হচ্ছে প্রমাণ। তাহলে এই তিনটে শর্তের সাপেক্ষে আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা নির্ধারণ করব। কিভাবে করব? যে এই অবস্থাতে কোনো একটা পাত্রের মধ্যে, একটা নলাকার আমি একটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে 76 সেন্টিমিটার উচ্চ, 76 সেন্টিমিটার উচ্চ পারদ নিলাম। কত সেন্টিমিটার উচ্চ? 76 সেন্টিমিটার। তাহলে 76 সেন্টিমিটার উচ্চ পারদ এই নলের এই নিচের তলে, এই নলটার নিচের তলে যে বলটা প্রয়োগ করে তাকেই আমি, যে চাপটা প্রদান করছে একক ক্ষেত্রফলের পর যে চাপটা প্রদান করছে তাকেই আমরা বলবো কি? প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, একক ক্ষেত্রফলের পরে ডেফিনেটলি। তাহলে এই চাপটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো পারদ হচ্ছে, এখানে আমরা কি নিয়েছি? পারদ নিয়েছি। তো পারদ যাকে আমরা HG সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করব। এই পারদের চাপ কত হবে? দেখো পারদ হচ্ছে তরল পদার্থ, তো তরলের চাপ নির্ণয়ের ফর্মুলা আমরা পড়েছি ক্লাস 8-এ কেউ বা 9-এ এরকম করে পড়ে এসেছি। তরলের চাপ নির্ণয়ের ফর্মুলা কি না, তরলের উচ্চতা গুণিতক তরলের ঘনত্ব গুণিতক ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার দেখা গেলে কমেন্টে লিখবে ইয়েস লিখে দেবে। তাহলে তরলের চাপ, তাহলে এই পাত্রের নিচে কি পরিমাণ চাপ সৃষ্টি হবে সেই চাপটা আমরা বার করব। যে তরলের উচ্চতা কত নিয়েছি? 76 সেন্টিমিটার। তরলের ঘনত্ব কত? পারদের ঘনত্ব কারো যদি জানা না থাকে দেখে নাও, লিখে নাও, নিজের মনের মধ্যে গেঁথে নাও, 13.6। এর একক ডেফিনেটলি আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটার আমরা যদি একক দিই সেন্টিমিটার, গুণ দিলাম। আর অভিকর্ষজ ত্বরণ কত না, যে স্থানে আমরা এটাকে নিয়েছি সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ কত না 981 একক কি আসবে? এটা হচ্ছে ত্বরণের একক কি হয়ে থাকে? মিটার, সরি এটা যেহেতু সিজিএসি নিয়েছি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তো যে এককটা ফাইনালি আসবে একে গুণ টুন করলে যেটা আসবে না, একে গুণ করে দাঁড়াবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এসআই পদ্ধতিতে যদি জানতে চাই তাহলে আমরা কি করব না 1.013
ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড নিউটন পার মিটার স্কোয়ার, এটা বসিয়ে দেবো। বা একে আমরা বলতে পারি যে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। তো নেক্সট যেটা আমরা ক্লাস করব সেটা হচ্ছে কি, স্থির ভর স্থির রাখবো, উষ্ণতা স্থির রাখবো, যে তরলের উপরে চাপ প্রদান করলে তরলের আয়তনের কিরূপ পরিবর্তন হয়। তো নেক্সট ক্লাস আমাদের এটাই হতে চলেছে।